শুভ সকাল। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এশিয়ান টিভি দেখছেন তাদের সবাইকে স্বাগত আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। সাথে আছি আমি কামরুল ইসলাম হৃদয়। দর্শক, প্রতিদিনের মতো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় সকল পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম তুলে ধরি ও আলোচনা করি। তো চলুন দেখে নিই এখন পর্যন্ত যে দৈনিক পত্রিকাগুলো আছে তার উল্লেখযোগ্য শিরোনামগুলো। দর্শক, প্রথমে আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাক শিরোনাম করেছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ও আসিফ সহ 16 উপদেষ্টা। সব অপরাধীর বিচার করা হবে, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। পাশে ইত্তেফাক শিরোনাম করেছে উপদেষ্টা হয়ে যা বললেন নাহিদ ও আসিফ। দর্শক, আমরা সবাই জানি গত রাতেই অন্তর্বর্তীকালীন সরকারের নতুন সরকার গঠিত হয়েছে এবং এখানে প্রধান উপদেষ্টা হিসাবে অধিষ্ঠিত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। এরপর আমার হাতে আছে দৈনিক যুগান্তর। যুগান্তর প্রধান শিরোনাম করেছে অন্তর্বর্তী সরকারের পথ চলা শুরু, অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে বললেন প্রধান উপদেষ্টা। সারা দেশে চলছে লুটতরাজ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 17 উপদেষ্টা, 14 জনের শপথ গ্রহণ। পত্রিকাটি মাঝামাঝি শিরোনাম করেছে অপরাধীকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে, সারা দেশে চলছে লুটতরাজ। দর্শক, একইভাবে ইত্তেফাকের মতো দৈনিক যুগান্তর পত্রিকাও ঠিক কাছাকাছি শিরোনাম করেছে। আসলে নবগঠিত অন্তর্বর্তী সরকারের নিয়েই সমস্ত খবরগুলো। এরপরেই আমার হাতে আছে দৈনিক প্রথম আলো পত্রিকা। দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে ডক্টর ইউনূসের নেতৃত্বে নতুন যাত্রা। নিচে দেখা যাচ্ছে একটি ছবি যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গতকাল রাতে বঙ্গভবন থেকে তোলা ছবিটি। পাশেই আছে নিরাপত্তা নিয়ে চিন্তিত পুলিশ, এখনও চালু হয়নি থানা। অন্তত চেয়ার টেবিল বসিয়ে দ্রুত সেবা কার্যক্রম শুরু করতে নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার। অন্তর্বর্তী সরকার 17 সদস্যের অন্তর্বর্তী সরকারে 14 জন শপথ নিয়েছেন। 3 জন ঢাকার বাইরে থাকায় শপথ নেননি, ছাত্র প্রতিনিধি 2 জন। দর্শক, প্রথম আলো পাশাপাশি আরও শিরোনাম করেছে উপদেষ্টা পরিষদের ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক, অরাজকতাকে দূর করতে হবে বললেন ডক্টর ইউনূস। গুরুতর আহত 9 জন, যেখানে নিচে একটি ছবি প্রকাশ করেছে প্রথম আলো। সংঘর্ষে আহত গাড়ি চালক আরাফাত হোসেনের বাঁ পা কেটে ফেলা হয়েছে, গতকাল পঙ্গু হাসপাতাল থেকে তোলা ছবি। দর্শক, বিভিন্ন পত্রিকাতে আসলে একই রকম শিরোনাম এসেছে। তা হলো গত রাতেই গঠিত হয়েছে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের পরবর্তী পদক্ষেপ কী হবে, বিভিন্ন ধরনের বিষয় কিন্তু এখানে উঠে এসেছে। এই অন্তর্বর্তীকালীন সরকারে কিন্তু প্রধান উপদেষ্টা সহ সর্বমোট 17 জন এবং এর মধ্যে 14 জন গত রাতেই শপথ গ্রহণ করেছেন এবং 3 জন দেশের বাইরে থাকার জন্য তারা এখনও শপথ গ্রহণ করতে পারেনি। যখনই দেশে আসবেন তখনই তারা শপথ করবে বলে নিশ্চিত করেছেন। এরপর আমার হাতে কিছু পত্রিকা এখনই এসে পৌঁছায় নাই। তো দর্শক, আমরা কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে এবং এবারের অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু নবীন এবং প্রবীণ সবাই মিলিয়ে। তো এই অন্তর্বর্তী সরকার আসলে কেমন হবে সামনে, সেটা নিয়ে কিন্তু আমরা সবাই যার যার জায়গা থেকে আশাবাদী এবং সবার একটা ধারণা
সামনে হয়তো পরবর্তী জাতীয় সরকার গঠনের আগে নির্বাচনকালীন যে সময়টা আছে এই সময় আসলে সবাই সব কিছু মিলিয়ে হয়তো ভালো একটা কিছু হবে বলে কিন্তু আমাদের একটা ধারণা, এবং সাধারণ মানুষ থেকে শুরু করে আপামর জনতা সবাই যেটা বিশ্বাস করে, আগামী প্রজন্ম বিশ্বাস করে এই অন্তর্বর্তীকালীন সরকার সমাজের সকল অসমতা যেটা আছে এবং আরেকটা বিষয় যেটা আছে আর কি, রিফর্ম বা যে সামনে যে জাতীয় নির্বাচন যেটা আসতেছে সেটা কিন্তু আসলে রিফর্ম করতে হবে, সংস্কার করতে হবে। সংস্কার ছাড়া কিন্তু আসলে পরবর্তী নির্বাচনও কিন্তু ভালো কিছুর দিকে যাবে না বলে সাধারণ মানুষের বিশ্বাস। দর্শক, আমরা এখন যুক্ত হব আমাদের সহকর্মী, আমাদের সহকর্মী সিনিয়র রিপোর্টার রকিব মানিকের সাথে। মানিক, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনি জানেন যে গত রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং সে বিষয়ে আসলে আপনার কাছ থেকে আমরা শুনবো। প্রথমে আপনার কাছে জানতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। বঙ্গভবনে রাত ৯টার পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই শপথ পাঠ করান। রাষ্ট্র কাঠামো সংস্কার ও আগামীতে একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন সবার প্রত্যাশা। কি বলবেন এই নতুন অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে? না, প্রথমে যদি বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার যে গঠিত হয়েছে সেই জন্য এটি একটি খুবই আশাবাদী ব্যাপার, কারণ গত 3 দিন ধরে এটা নিয়ে অনেক নানা গুঞ্জন ছিল। তো ডক্টর ইউনূস বাহিরে ছিল, উনি আসার পর এবং উপদেষ্টা নিয়ে এটা একটা ফর্ম হয়েছে, সেটা বাংলাদেশের মানুষের জন্য আমার মনে হচ্ছে যে এটি একটি আশা সংবাদ এবং আশার একটি খবরও সেটি তারা। কারণ বাংলাদেশ এই যে কিছুদিন ধরে দেখেছেন যে অনেকটা ক্রান্তিকাল চলছিল বাংলাদেশ নিয়ে। আমরা যারা গণমাধ্যম কর্মী আছি, গণমাধ্যম কর্মী এবং সমাজের যারা সাধারণ মানুষ থেকে সব শ্রেণী পেশার মানুষই অনেকটা উদ্বিগ্ন, উৎকণ্ঠায় ছিল। তো আমরা গণমাধ্যম কর্মী হিসেবে কিন্তু আমরা বিষয়গুলোর খুব গভীরভাবে পর্যালোচনা করে দেখেছি, যে এরকম কাছ থেকে অনেক কিছু দেখেছি। সেই জন্য জাতির যে সংকটময় সময়, সেই সংকটময় সময়ের ভিতরে আসলে এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মতো একজন ভালো মানুষ, উনি একজন নোবেল লরিয়েট, আপনি জানেন। ডক্টর ইউনূসকে নতুন করে কিন্তু চেনানোর কিছু নেই, উনি একজন আন্তর্জাতিক মাপের ব্যক্তি। উনি কিন্তু আপনার সম্প্রতি যে প্যারিসে অলিম্পিক হচ্ছে, সেই অলিম্পিকের মধ্যেও কিন্তু উনি গেস্ট হিসেবে দাওয়াত পেয়েছেন। এক্স্যাক্টলি। তো উনি বাংলাদেশকে উনি বিশ্বের মাঝে এর আগেই কিন্তু রিপ্রেজেন্ট করেছে। এখন তাকে সেই জায়গাটা দেওয়াতে সেখানে আপনার বহির্বিশ্বে আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু আপনি নোটিস করেছেন কিনা, মার্কিন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র মেথুস মিলার কিন্তু তাৎক্ষণিকভাবেই ওরা একটা রিয়াকশন দিয়েছে যে বাংলাদেশ এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে আমেরিকা প্রস্তুত, আমেরিকা প্রশাসন। আমাদের পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ আছে যে ভারত, সেই নরেন্দ্র মোদী সরকার, মোদী নিজেই আসলে কংগ্রেচুলেট করেছে ডক্টর ইউনূসকে। হ্যাঁ, টুইটে গত রাতেই কংগ্রেচুলেট করেছে। সেই হিসাবে ডক্টর ইউনূস কিন্তু একজন সর্বজন স্বীকৃত একজন ভালো মানুষ, এবং উনি কিন্তু অনেক দিন ধরেই বাংলাদেশের যে আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়ন এবং দারিদ্র দূরীকরণের বিষয়ে কিন্তু উনি কাজ করে যাচ্ছে নিরলসভাবে। তো সেই জায়গা থেকে উনি, এছাড়াও কিন্তু আরেকটা বড় বিষয় হচ্ছে উনি কিন্তু একজন অর্থনীতিবিদ। বাংলাদেশের যে অর্থনীতির যে কাঠামো, বাংলাদেশের অর্থনীতির কাঠামোর জন্য কিন্তু ডক্টর ইউনূস শুধু প্রধান যে উপদেষ্টা, সেটা তো একটা অ্যাডভান্টেজ, একটা বেনিফিট আমরা পেয়ে যাচ্ছি। আরেকটা বিষয়, উনি অর্থনীতিবিদ, কিন্তু পার্সোনালি উনি একজন ব্যক্তিগতভাবেই অর্থনীতিবিদ, সেই জায়গাটা থেকে কিন্তু অনেক কাজ করবে। সেই হিসাবে তার প্রতি আমাদের দেশের মানুষ এবং সবাই কিন্তু তার প্রতি আমরা অনেক আশা নিয়ে তাকিয়ে আছি, যে আমাদের যে অর্থনীতির যে একটা ক্রান্তিকাল চলছে, সেটাকে তিনি অবশ্যই তার যে দূরদর্শিতা দিয়ে তিনি সেটাকে অবশ্যই সেটা দূর করবে এবং দেশের শান্তি শৃঙ্খলা যে জায়গাটা সেটাও তিনি ফিরিয়ে নিয়ে আসবে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই সরকার যে অন্তর্বর্তীকালীন যে সরকার উপদেষ্টা ফর্ম হয়েছে, যেগুলো তার গঠিত হয়েছে, সেগুলো সবটাই খুবই একটা ভালো একটা সরকার ফর্ম হয়েছে বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে। মানে আপনি যেটা বললেন সত্যি, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসলে নতুনভাবে চিনিয়ে দেওয়ার মানে কিছুই নাই। উনি সর্বজন স্বীকৃত, দেশ থেকে বিদেশ সর্ব জায়গায় তাকে সবাই চেনে, এবং আসলে তার প্রতি যে আসলে ভাইবস, সেটা কিন্তু সবসময় হচ্ছে পজিটিভ একটা ভাইবস। তো আমরা আরেকটি বিষয় জানতে চাই, এবারে অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ দিক নবীন নেতৃত্ব। ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক নাহিদ ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। নতুন এ পথ চলায় কতটা ভূমিকা রাখতে পারবেন তারা রাষ্ট্র পরিচালনায় বলে আপনি মনে করেন? না, সেটাও খুবই সুন্দর একটা তথ্য আপনি এখানে জানতে চেয়েছেন। এই বিষয়টা আসলে এখন কিন্তু গতকালকে
রাতে গতকালকে রাতে যখন এই উপদেষ্টাদের শপথ পড়ানো হয়, নাম প্রকাশ হয়, তখন কিন্তু এখানে চমক ছিল এই তরুণরা, সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, ওরা একটা চমক ছিল। তখন জনমনে আসলে তখন একটা বিভ্রান্তি, কিংবা বিভ্রান্তি বলবো না আমি, জনমনে তখন প্রশ্ন উঠেছে যে ওদের বয়স তো অনেক ছোট, ওরা সবে মাত্র ছাত্র, ওরা কি এত বড় জায়গা হোল্ড করবে কিনা, এত জায়গা পারফর্ম করতে পারবে কিনা, সেই জায়গাটাতে জনমনে কিছুটা প্রশ্ন এদিক সেদিক থাকে। তবে আমি এই আন্দোলন, এই কোঠাবিরোধী আন্দোলন যে এটা শুরু থেকেই আমি কভার করেছি, আমরা জানি আমি শুরু থেকে কভার করেছি, এবং এই যেহেতু সাংবাদিক, সেই সাংবাদিক হিসেবে আমি সব জায়গায় যাওয়ার এবং কথা বলার একটা সুযোগ হয়েছে আমি কাছ থেকে বিষয়গুলো আসলে পর্যবেক্ষণ করেছি। সেই জায়গা থেকে আমি আমার পর্যবেক্ষণ থেকে বলতে পারি, এই তরুণ এবং যারা জ্যেষ্ঠতা আছে, জ্যেষ্ঠ মিলিয়ে যে একটি তত্ত্বাবধায়ক সরকার, একটি তত্ত্বাবধায়ক সরকার না, উপদেষ্টা যে মণ্ডলী ফর্ম হয়েছে, সেটা আমি বলবো যে খুবই ভালো হয়েছে। এখানে তরুণদেরকে ছাড়া আপনি এগিয়ে যেতে পারবেন না। একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে এখানে কিন্তু আজকে বাংলাদেশের যে ক্রান্তিকাল চলছিল, বাংলাদেশের যে সংকটময় সময় চলছিল, যে স্বৈরাচারী এই সরকার ছিল এবং ভোটবিহীন একটা নির্বাচন দীর্ঘদিন ধরে বাংলাদেশের একটা প্র্যাকটিসে পরিণত হয়েছিল, সেই প্র্যাকটিসটাকে দূরীকরণের জন্য কিন্তু বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কিন্তু এগিয়ে আসেনি, চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এটা কারা করেছে? হয়তো তারা চেষ্টা করেছিল, বাট তারা কিন্তু ব্যর্থ হয়েছে, তারা পারেনি। কিন্তু তো সবাই কিন্তু আশা ছেড়ে দিয়েছিল যে এই দেশের হাল কে ধরবে। কিন্তু এর ভিতর থেকেই দেখেন এই সংকটকালীন সময়টাতে কিন্তু এই স্টুডেন্টরাই, কিন্তু এই ছাত্ররা, তরুণরাই কিন্তু এটা এগিয়ে এসে কিন্তু ওরা একটা কোঠা বৈষম্য আন্দোলন ফর্ম করলো, আন্দোলন তৈরি করলো। এই আন্দোলনটাই কিন্তু হাঁটি হাঁটি পা পা করে কিন্তু একসময় কিন্তু বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে। তারপরে এখানে ছাত্র জনতা এবং আপামর জনতা সেই আন্দোলনকে সমর্থন দিয়েছে। সমর্থন দিয়ে কিন্তু আপনি দেখবেন যে ছাত্ররা যখন রাস্তায় আন্দোলন করে, অনেকেই দেখবেন গার্ডিয়ান যারা আছে এবং জনতা যারা আছে, ওরা কিন্তু পানি দিয়ে ছাত্রদেরকে হেল্প করছে, সাহায্য করছে। কেউ অসুস্থ হয়ে গেলে তাকে ইনস্ট্যান্টভাবে স্বাস্থ্যসম্মত মেডিকেল হেল্প দিচ্ছে। আপনি কিছুদিন পিছনে একটু যদি লুক ব্যাক করেন, দেখবেন এই বিষয়গুলো আসছে। মানে ছাত্ররা আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য যতটুকু অ্যাসিস্ট্যান্স দরকার, ততটুকু কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ, জনতা সবাই দিয়েছে, সাপোর্ট দিয়েছে। কিন্তু সামনে কিন্তু ছিল ছাত্ররাই। এই নাহিদ ইসলাম কিন্তু অনেক নির্যাতিত একজন সমন্বয়কারী। ওকে কিন্তু প্রথমে কিন্তু বাংলাদেশের একটি বাহিনী ওকে উঠিয়ে নিয়ে গিয়েছিল, এবং আমরা কিন্তু বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যম থেকে শুরু করে যে প্রিন্ট মিডিয়াগুলো আছে, সেখানে কিন্তু তার কয়েকটা ছবি কিন্তু আমরা দেখেছি যে আসলে তার শরীরে একটা অংশ কিন্তু একদম লাল হয়েছিল আর কি। এবং এটা নিয়ে কিন্তু জনমনে বিভিন্নভাবে প্রশ্ন উঠেছিল যে তাকে আসলে সত্যি হয়তো তাকে ধরে নিয়ে গিয়ে বিভিন্নভাবে অত্যাচার করা হয়েছে। সত্যি বলতে এখানে আমি যদি আপনাকে বলি, আমি তো ওর সাথে কথা বলেছি, আমি নাহিদ ইসলামকে একটি বাহিনী উঠিয়ে নিয়ে গিয়েছিল এবং তাকে টর্চার করেছে। তার শরীরে বিভিন্ন স্থানে ক্ষত আছে, লাল হয়ে গেছে। টর্চার করে তাকে ফেলে দিয়ে গিয়েছে ওই 300 ফিট ওই পাশে একটি রাস্তা, অজ্ঞাত স্থানে তাকে 3 দিন পরে ফেলে দিয়ে গেছে। তারপর কিন্তু তাকে সুস্থ হওয়ার পর তারপর আবার তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো নিরাপত্তার নামে ডিবি অফিসে। এটা তো রাষ্ট্রের সবাই জানে। তখন এখানে 6 জন ছিল, সমন্বয়ক ছিল, সার্জিস ছিল, এরপর হাসনাত ছিল, ওই নাহিদ, আব্দুল্লাহ, হ্যাঁ নাহিদ, আসিফ, ওরা সবাই ছিল 6 জনকে। তখন কিন্তু ওদেরকে দিয়ে কিন্তু একটা ওরা পরবর্তী সময়ে এসে আমাদের সাথে যেটা শেয়ার করেছে, জোরপূর্বকভাবে একটা বিবৃতি দেওয়ানো হয়েছে যে ডিবি অফিসে, যে ওরা আন্দোলন থেকে প্রত্যাহার করেছে, সব সরকারের দাবি দাবা, সব তৎকালীন সরকারের দাবি ওরা মেনে নিয়েছে। কিন্তু পরে ওরা বের হয়েই কিন্তু আবার বলেছে যে আমাদেরকে দিয়ে এটা ফোর্সফুলি, শক্তি প্রয়োগ করে আমাদেরকে দিয়ে এটা আদায় করা হয়েছে, আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এবং এটা কিন্তু সাধারণ মানুষও কিন্তু আসলে বুঝেছিল যে তাদেরকে আসলে ফোর্সফুলি যে স্বীকারোক্তি যেটা আর কি, সেটা আর কি করানো হয়েছে। এরপরে কিন্তু আপনি দেখবেন ওদের যে দূরদর্শিতা এই ছেলেগুলোর, যে ওরা পরবর্তী সময়ে আন্দোলনকে সমন্বয় করেছে। আমরা বিরতিতে যাব, এসে আবারও আপনার সঙ্গে কথা বলবো। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক সময়ের আলো পত্রিকা। পত্রিকাটি প্রধান শিরোনাম করেছে, নবীন প্রবীণের আশার অন্তর্বর্তী সরকার, ডক্টর ইউনূসের নেতৃত্বে 13 উপদেষ্টার শপথ, সব অপরাধের বিচার হবে, জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা। দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে দেশ, দেশে ফিরে বিমানবন্দরে ডক্টর ইউনূস। সরকারের সামনে যত চ্যালেঞ্জ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ জননিরাপত্তা।
পাশেই আছে নির্দিষ্ট কোনো মেয়াদ থাকছে না, নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব না পাওয়া পর্যন্ত বহাল থাকবে এই অন্তর্বর্তীকালীন সরকার। ঠিক নিচের দিকে পত্রিকাটি শিরোনাম করেছে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর টহল দাবি পুলিশের, থানা ধ্বংসাবশেষ পরিষ্কার করেছে ছাত্র জনতা, ডক্টর ইউনূসকে মোদির শুভেচ্ছা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নতুন রাজনৈতিক পরিবেশের বন্দোবস্তে লিয়াজো কমিটি। দর্শক, পত্রিকাটি শেষের দিকে আরও শিরোনাম করেছে ডাকাত আতঙ্ক সারা দেশে, মানুষের নির্ঘুম রাত, সেনাবাহিনী ও জনতার ধাওয়ায় আটক ৩৫, মসজিদে মাইকিং, পাড়া মহল্লায় লাঠি বাঁশ নিয়ে পাহারায় স্থানীয়রা। পাশেই পত্রিকাটি শিরোনাম করেছে হাসিনার সময় শেষ, পতনের একদিন আগেই ভারতকে বলেছিল যুক্তরাষ্ট্র, জয় জানালেন দেশে ফিরবেন না শেখ হাসিনা। ঠিক নিচের দিকে আছে ইতিহাসের সর্বোচ্চ উত্থান পুঁজিবাজারে, ইতিমধ্যে ৬,০০০ পয়েন্ট ছই করেছে সূচক। দর্শক, এই ছিল আমার হাতে থাকা সময়ের আলো পত্রিকার প্রধান শিরোনাম। দর্শক, আমরা আবারও যুক্ত হব আমাদের সিনিয়র রিপোর্টার সহকর্মী রকিব মানিকের সাথে। এবং মানিক, আবারও স্বাগত আমাদের অনুষ্ঠানে। এবং আপনার মাধ্যমে আমরা একটু জানতে চাই, শপথ নেওয়ার পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক টুইট বার্তায় বলেন, নতুন দায়িত্ব নেওয়া অধ্যাপক মোহাম্মদ ইউনূসের জন্য শুভকামনা, আশা করি খুব তাড়াতাড়ি স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে, হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত হবে। তিনি আরও বলেন, দুই দেশের জনগণের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের যে অভিন্ন আকাঙ্ক্ষা তা পূরণে বাংলাদেশের সঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ রয়েছে ভারত। দুদেশের সম্পর্ক উন্নয়নে এ বার্তা কতটা প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? আসলে ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, শুধু পার্শ্ববর্তী দেশ বললেই হবে না, বাংলাদেশের দুইটা আন্তর্জাতিক বর্ডার আছে, একটা হচ্ছে মিয়ানমার, আর এছাড়া পুরো অংশটা জুড়েই আমাদের ভারত। যদি এক কথায় বলি, আপনি বাংলাদেশের আমার জানা মতে 34টি ডিস্ট্রিক্ট রয়েছে, জেলা রয়েছে, যেগুলো ভারতের সঙ্গে বর্ডার রয়েছে। তো ভারতের সাথে আমাদের সুসম্পর্ক অবশ্যই আগেও ছিল, এখন ভবিষ্যতে সুসম্পর্ক বাড়বে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, সেই হিসাবে উনি একজন অর্থনীতিবিদও, সেই হিসাবে উনি এইগুলো, আমার মনে হয় যে ভারতের নরেন্দ্র মোদী সরকার এবং অর্থনীতি সরকার সেই জায়গা থেকে বাংলাদেশের সাথে উন্নয়ন আরও বাড়বে। ভারতের সাথে আমাদের অনেক বিষয় নিয়ে এক সম্পর্ক রয়েছে, সুসম্পর্ক রয়েছে, সেই বিষয়গুলো আরও বাড়বে। ভারতের সাথে সম্পর্ক ভালো হলে আমাদের অর্থনৈতিক দিক দিয়ে আরও ভালোর দিকে রাখবে। আর এটা বিশ্বের নিয়মে প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভালো থাকতেই হবে, ভালো থাকাটাই সবচেয়ে দুই দেশের জন্য সাধারণ মানুষ থেকে আপামর জনতা সবাই কিন্তু কাম্যও করে, সবাই কিন্তু এই বিষয়টা দেখে। আর এখানে আপনার এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে বিষয়টা আমি আগেও আপনার সাথে শেয়ার করেছিলাম, যে অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু আপনি নাহিদ ইসলাম বলেন আর আসিফ মাহমুদ বলেন, তরুণদেরকে নিয়ে ওরা এই সরকারে আসছে, এটা কিন্তু অনেক তরুণদের একটা আশা প্রতিফলন ঘটবে এবং ওরা কিন্তু ভালো করবে। আমি আপনাকে বলি, ওরা কিন্তু ভালো করবে। আপনি নোটিস করেছেন কিনা যে এই নাহিদ ইসলাম অনেক নির্যাতিত একজন ছেলে, সে কিন্তু সমাজবিজ্ঞানের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আসিফ কিন্তু ভাষাবিজ্ঞানের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের, নাহিদের মাস্টার শেষ হয়ে গেছে। মানিক, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা এই বিষয় নিয়ে আবারও পরবর্তীতে কথা বলবো। দর্শক, আমরা দেখছিলাম দেশের স্থানীয় সকল পত্রিকার খবরাখবর নিয়ে বিভিন্ন বিষয়, এবং আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের সহকর্মী রকিব মানিকের সঙ্গেও আলোচনা করেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন বিষয় নিয়ে। আমরা আজকের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আবার দেখা হবে ঠিক আগামীকাল একই সময়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টিভি সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।